স্বাগত বিবিটিভি সংবাদের সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশে। ইসলামী ব্যাংকগুলো একীভূত করে বড় দুটি ব্যাংক করা হবে। মার্কেন্টাইল ইসলামিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী পদে ফিরোজ আহমদের পুনর্নিয়োগ অনুমোদন। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের 25% লভ্যাংশ অনুমোদন। 10 কোম্পানি পরিদর্শনে বিএসইসির অনুমতি পেল ডিএসই। 8 মাসে কৃষি ঋণ বিতরণ কমেছে 6.7%। অর্থ বছরের 8 মাসে চিংড়ি রপ্তানি বেড়েছে 17%। স্বদেশ লাইফকে জরিমানার টাকা পরিশোধের ফের তাগিদ আইডিআর এর। বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে অভূতপূর্ব সাড়া। ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 249 জনের। নতুন উদ্যোক্তাদের জন্য 900 কোটি টাকার তহবিল গঠন। মার্চে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে 9.35% দাঁড়িয়েছে। জুনের মধ্যে মূল্যস্ফীতি 8.5% নিচে নামবে। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে নেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে। এই ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে। একসময় ক্ষুদ্র ঋণ বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রামে শুরু হলেও এখন এটি আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে। গত 9 এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, অর্থনৈতিক দ্বার উন্মোচনের এক নতুন লক্ষ্যে বাংলাদেশ। বক্তব্যের শুরুতেই 74-এর দুর্ভিক্ষের কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে বিনিয়োগের অফুরন্ত সুযোগ এবং ধারণার কথা তুলে ধরে বিদেশি বড় বড় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, পাচার করা অর্থ উদ্ধারে বিদেশি সংস্থার সঙ্গে কাজ চলছে। এক্ষেত্রে আইনি ও নৈতিক উভয় ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। যারা অর্থ পাচার করেছে তাদের জীবন কঠিন করে ফেলা হবে, যাতে ভবিষ্যতে কেউ অর্থ পাচার না করে। সেজন্য সংশ্লিষ্ট সব পক্ষের সহায়তা প্রয়োজন। এ সময় গভর্নর আরো বলেন, ইসলামী ব্যাংকগুলো একীভূত করে বড় দুটি ইসলামী ব্যাংক গড়ে তোলা হবে। ব্যাংক খাতের সংস্কার চলমান রাখতে রাজনৈতিক সমর্থন প্রয়োজন। রাজনীতির পালাবদল হলেও এসব সংস্কার চলতে থাকবে এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন বজায় রাখতে হবে। সম্প্রতি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের বার্ষিক ব্যাংকিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন গভর্নর আহসান এইচ মনসুর। বিআইবিএম এর মহাপরিচালক মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী। গভর্নর বলেন, যেসব ব্যাংকে অনিয়ম হয়েছে আমানতকারীদের স্বার্থে সেসব ব্যাংকের পরিশোধে পরিবর্তন আনা হয়েছে। প্রথমে 11টি ব্যাংক ও এরপর আরো 2 ব্যাংকে পরিবর্তন আনা হয়েছে। আরো একটি ব্যাংক নিজেই পরিশোধে পরিবর্তন এনেছে। ব্যাংক কোম্পানি আইনে পরিবর্তন আনা হচ্ছে। কারা পরিশোধে আসবেন, স্বতন্ত্র পরিচালক কারা হবেন, তাদের যোগ্যতা নির্ধারণ করা হচ্ছে। মার্কেন্টাইল ইসলামিক ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী পদে ফিরোজ আহমদের পুনর্নিয়োগ অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ। আগামী 3 বছরের জন্য তার এই নিয়োগ অনুমোদন করে 25 মার্চ চিঠি ইস্যু করেছে আইডিআরএ। আইডিআরএর উপপরিচালক মোহাম্মদ সোলাইমান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, 3 জানুয়ারি 2025 থেকে 2 জানুয়ারি 2028 পর্যন্ত তার এই নিয়োগ অনুমোদন করে কর্তৃপক্ষ। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির 39তম বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের জন্য 25% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারপারসন শামসুন নাহার বেগম চৌধুরী। এছাড়াও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের স্পন্সর বোর্ড অব ডিরেক্টরস এর সদস্যবৃন্দ ও শেয়ার হোল্ডাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধির প্রতি সবসময় সমর্থন ও সহযোগিতার জন্য চেয়ারপারসন কোম্পানির শেয়ার হোল্ডারদের প্রতি তার কৃতজ্ঞতা জানান। নিরবচ্ছিন্ন গ্রাহক পরিষেবা ও ব্যবসায়িক পরিচালনা নিশ্চিত করতে যথাযথ ও আন্তরিক প্রচেষ্টার জন্য গ্রিন ডেল্টা পরিবারের সদস্যদেরকেও তিনি অভিনন্দন ও ধন্যবাদ জানান।
বিমা খাতে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রতিষ্ঠার পর থেকে শীর্ষস্থানটি সুরক্ষিত করার জন্য সকল শেয়ার হোল্ডারদের ধন্যবাদ জানান গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী। তাছাড়া সংকটময় পরিস্থিতিতে নিরলসভাবে কাজ করার জন্য গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পুঁজিবাজারের তালিকাভুক্ত 10 কোম্পানির প্রকৃত অবস্থা জানতে তাদের প্রধান কার্যালয়, কারখানা প্রাঙ্গণ এবং অন্যান্য সম্পর্কিত স্থান সরেজমিন পরিদর্শনের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জে অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। সম্প্রতি ডিএসসির কোম্পানিগুলোর পরিদর্শনের অনুমতি চেয়ে বিএসইসির কাছে আবেদন জানায়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে ডিএসইকে কোম্পানিগুলোর কারখানার সরেজমিন পরিদর্শন করার অনুমতি প্রদান করেছে বিএসইসি। কোম্পানিগুলো হলো অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কৃষিবিদ সিড লিমিটেড, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি, রিং সাইন টেক্সটাইল লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড, গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ফুয়াং সিরামিক লিমিটেড। গত বছরের মে থেকে সব ধরনের সুদ হার বাজারের উপর ছেড়ে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে কৃষি ঋণের সুদ অনেক বেড়েছে। বাড়তি সুদের চাপে কৃষি ঋণ বিতরণে পতন হয়েছে। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে কৃষিতে ব্যাংকগুলোর 22,126 কোটি টাকা বিতরণ হয়েছে। আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে, যা 1,565 কোটি টাকা বা 6.60% কম। কৃষি ঋণে এখন সুদ হার 15 থেকে 18%। গত মে মাসের আগ পর্যন্ত সবসময় কৃষি ঋণের সুদ হার কম ছিল। এমনকি 2020 সালের এপ্রিল থেকে 2024 সালের জুন পর্যন্ত সুদ হারের সর্বোচ্চ সীমা 9% আরোপের সময়ও কৃষিতে সর্বোচ্চ 8% সুদ হার ছিল। এখন পুরোপুরি বাজার ভিত্তিক রয়েছে। চলতি অর্থ বছর কৃষি খাতে 38,000 কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী কৃষিতে ঋণ বিতরণ কমলেও চলতি অর্থ বছর আদায় বেড়েছে। আন্তর্জাতিক বাজারে নতুন চাহিদা তৈরি হওয়ায় চলতি অর্থ বছরে ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের চিংড়ি রপ্তানি খাত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরের প্রথম 8 মাসে চিংড়ি সহ হিমায়িত ও জ্যান্ত মাছের রপ্তানি আগের বছরের তুলনায় 14.45% বেড়ে দাঁড়িয়েছে $316.2 মিলিয়ন। এর মধ্যে শুধু চিংড়ি রপ্তানি 17.06% বেড়ে $215.9 মিলিয়ন পৌঁছেছে। শুধু ফেব্রুয়ারি মাসেই রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 23.25%। সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত টানা 6 মাস হিমায়িত ও জীবন্ত মাছের রপ্তানিতে ইতিবাচক ধারা বজায় রয়েছে। অথচ খুলনা ও চট্টগ্রাম অঞ্চলের বহু প্রক্রিয়াজাতকরণ কারখানা এখনো বন্ধ। মূলত কাঁচামাল সংকট, আর্থিক চ্যালেঞ্জ ও চড়া ব্যয়ের কারণে বন্ধ আছে এসব কারখানা। শিল্প সংশ্লিষ্টরা বলেন, গত বছরের জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের সময় এই খাতে বড় ধাক্কা লাগে। তবে ইপিবির তথ্য বলছে এখন চিংড়ি রপ্তানি ধারাবাহিকভাবে বাড়ছে। স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে বিমা আইন 2010-এর 130 ধারায় আরোপ করা 5 লাখ টাকা জরিমানা পরিশোধে ফের নির্দেশ দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ। সম্প্রতি আইডিআর এর পরিচালক মোহাম্মদ আব্দুল মজিদ স্বাক্ষরিত একটি চিঠিতে জরিমানা পরিশোধের তাগিদ দেওয়া হয়। এর আগে গত 11 ফেব্রুয়ারিও স্বদেশ লাইফকে জরিমানা 5 লাখ টাকা পরিশোধের তাগিদ দিয়ে চিঠি দেয় আইডিআরএ। সোমবার জারি করা স্মারকে বলা হয়, বিমা আইন 2010-এর 58 ও 59 ধারা লঙ্ঘনের দায়ে গত 11 ফেব্রুয়ারি স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে 130 ধারায় আরোপিত জরিমানা পরিশোধের জন্য তাগিদপত্র দেওয়া হলেও এখনো তা পরিশোধ করা হয়নি। এ অবস্থায় জরিমানার 5 লাখ টাকা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নামে পে অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে অবিলম্বে পরিশোধ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল। অন্যথায় বিমা আইন 2010 এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন 2025-এর প্রথম দিনে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি জানান, বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট 2025 নামের অনুষ্ঠানে সারা দেশ থেকে 1,500-এর বেশি নতুন উদ্যোক্তা অংশ নেন। এতে 70 জন বিশেষজ্ঞ অংশ নেন। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, এ সরকার কখনো ইন্টারনেট বন্ধ করবে না। এটিকে সরকার নাগরিক অধিকার বলে মনে করছে।
এবারের ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় গড়ে প্রতিদিন 22 জন করে নিহত হয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উল ফিতরের আগে ও পরে 11 দিনে দেশে 257টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 249 জন। গণমাধ্যম প্রকাশিত তথ্য অনুযায়ী এ সময় আহত হয়েছেন 553 জন, কিন্তু বাস্তবে আহতের সংখ্যা 2000-এর বেশি। শুধু ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালেই ঈদের দ্বিতীয় দিনে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে 571 জন ভর্তি হয়েছে বলে উল্লেখ করে বিবৃতিতে জানানো হয়। আহতদের অধিকাংশই মোটরসাইকেল দুর্ঘটনায় আক্রান্ত। এই বাস্তবতা সারা দেশে আহতের সংখ্যা 2000-এর বেশি হবে। 59 শিশু ছাড়াও সড়ক দুর্ঘটনায় 41 জন নারী নিহত হয়েছেন। নতুন উদ্যোক্তাদের সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংক 800 থেকে 900 কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। সেখান থেকে শুধু স্টার্টআপ কোম্পানিগুলোকে মূলধন যোগান দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের স্টার্টআপ কানেক্ট সেশনের আলোচনায় তিনি এসব কথা বলেন। এ বিষয়ে শিগগির একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান গভর্নর। সোমবার রাজধানীর একটি হোটেল ইন্টারকন্টিনেন্টালে এম্পাওয়ারিং ইনোভেশন কানেক্টিং অপরচুনিটি শিরোনামে স্টার্টআপ কানেক্ট সেশনের মাধ্যমে 4 দিনব্যাপী এই সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সেশনে দেশি বিদেশি তরুণ ও উদ্ভাবনী উদ্যোক্তারা অংশ নেন। আহসান এইচ মনসুর বলেন, নতুন উদ্যোক্তাদের সহায়তা করতে বাংলাদেশ ব্যাংক যে বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে তার অর্থ বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বিতরণ করা হবে। ফেব্রুয়ারিতে 22 মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি দেখার পর রোজার মাস মার্চে পণ্যমূল্যের এই গুরুত্বপূর্ণ সূচক সামান্য বেড়েছে। মঙ্গলবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ তথ্য বলছে, মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে 9.35%, যা এক মাসের আগে ফেব্রুয়ারিতে 9.32% ছিল। আর গত বছর মার্চের সার্বিক মূল্যস্ফীতি ছিল 9.81%। 9.35% মূল্যস্ফীতির মানে হলো 2024 সালের মার্চ মাসে যে পণ্য বা সেবা 100 টাকায় মিলেছে তা চলতি বছরের মার্চে কিনতে ব্যয় করতে হয়েছে 109 টাকা 25 পয়সা। 2023 সালের এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি 9.24% ছিল। এরপর থেকেই চলতে থাকে এই হার। 2024 সালের আন্দোলনের মাস জুলাইয়ে তা 11.66% পৌঁছায়। খাদ্য বহির্ভূত খাদ্যে ফেব্রুয়ারিতেও মূল্যস্ফীতি বাড়ায় তথ্য মিলেছিল। মূল্যস্ফীতি বেড়ে হয়েছিল 9.38%, জানুয়ারিতে যা 9.32% ছিল। আগামী জুন মাসের মধ্যে মূল্যস্ফীতি 8.5%-এর নিচে নেমে আসার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। পাশাপাশি সফররত IMF প্রতিনিধি দল সব বিষয়ে সন্তোষজনক উত্তর পাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন মতে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে 9.32%, যা তার আগের মাস জানুয়ারিতে ছিল 9.94%। অর্থাৎ বাংলাদেশের সার্বিক মূল্যস্ফীতির নিম্নমুখী ধারা অব্যাহত। আরিফ হোসেন খান বলেন, বাংলাদেশ ব্যাংকে IMF এর সঙ্গে চলা বৈঠকে মূল্যস্ফীতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে সংস্থাটি। এ সময় প্রতিনিধি দলটি আগামী জুন নাগাদ বাংলাদেশের মূল্যস্ফীতি 8.5%-এর নিচে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ শুধু কেন্দ্রীয় ব্যাংকের একক সিদ্ধান্তের উপর নির্ভর করবে না। সরকারের সবগুলো অর্গান যখন একসঙ্গে কাজ করে তখনই এটা নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে জানান তিনি। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার ব্যবস্থা বাতিল করেছে ভারত। এর ফলে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে স্থলপথে বাংলাদেশের পণ্য নেপাল ও ভুটানে যাওয়ার সুযোগ আপাতত বাতিল হলো। গত মঙ্গলবার ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের সুবিধা বাতিল করে আদেশ জারি করেছে। এর পাশাপাশি 2020 সালের 29 জুন দেওয়া এক সংক্রান্ত আদেশও বাতিল করা হয়। ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ভারতের ওই আদেশে বলা হয়েছে, 2020 সালের ওই আদেশ অনুসারে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের একটি শুল্ক স্টেশন ব্যবহার করে অন্য কোনো বন্দর বা বিমানবন্দর ব্যবহার করার সুযোগ দিয়েছে। এখন সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এই সুবিধা বাতিল করেছে। সংবাদ শেষ করবো, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের।
ইসলামী ব্যাংকগুলো একীভূত করে বড় দুটি ব্যাংক করা হবে। মার্কেল টাইম ইসলামিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী পদে ফিরোজ আহমদের পুনঃনিয়োগ অনুমোদন। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের 25% লভ্যাংশ অনুমোদন। 10 কোম্পানি পরিদর্শনে বিএসইসির অনুমতি পেল ডিএসই। 8 মাসে কৃষি ঋণ বিতরণ কমেছে 6.7%। অর্থ বছরের 8 মাসে চিংড়ি রপ্তানি বেড়েছে 17%। স্বদেশ লাইফকে জরিমানার টাকা পরিশোধে ফের তাগিদ আইডিআর এর। বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে অভূতপূর্ব সাড়া। ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 249 জনের। নতুন উদ্যোক্তাদের জন্য 900 কোটি টাকার তহবিল গঠন। মার্চে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে 9.35% দাঁড়িয়েছে। জুনের মধ্যে মূল্যস্ফীতি 8.5% নিচে নামবে। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত। বিবিএ টিভি সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন বিবিএ টিভি এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/বিবিএ টিভি। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।